সে কখন থেকে দেখছি বুড়িতে হাত বোলাচ্ছ। ওই রাজসভায় যেতে হবে তো নাকি? জানো তো গিন্নি, আজ না সকালে প্রাতঃক্রিয়াটা ঠিক জুৎসই হয়নি বুঝলে। তা হবে না, কাল রাতের খাবারের কথা মনে নেই? যেভাবে তুমি গন্ডে পিন্ডে গিললে, যেন মনে হয় এই প্রথমবার ভাতে থালা চোখে দেখলে। হ্যাঁ, কি যে বলো গিন্নি, ওই সামান্য খাবারকে কিনা তুমি বলছো এত। গোপাল দাদু, গোপাল দাদু, আমরা এসে গেছি। আরে পুটি, তোদের দাদুর যেমন রাজসভায় যাওয়া ডকে উঠেছে, তোদের পড়াশোনাও তেমনি শিখে উঠলো নাকি? কেন দিদা? না মানে পড়াশোনা ছেড়ে সকাল সকাল যে দাদুর কাছে বন্যে দিয়ে পড়লি, এই তাই বলছিলাম আর কি। না না দিদা, আমরা তো রোজই নিয়ম করে পাঠশালায় যাই। জানো তো, এখন আমাদের পাঠশালায় ইংরাজি শেখাচ্ছে। তাই নাকি? বাহ, এটা খুব ভালো কথা। আচ্ছা দাদু, তুমি ওই হ্যাপি নিউ ইয়ার এই কথাটার মানে জানো? আরে কেন জানবো না, নিশ্চয় জানি। কই তাহলে বলো তো দেখি। শোন, আমরা যেমন নতুন বছরকে নববর্ষ বলি, ঠিক তেমনি ইংরেজরা তাদের নতুন বছরকে হ্যাপি নিউ ইয়ার বলে। বাহ দাদু, তুমি তো দেখছি অনেক কিছু জানো। জানার জন্য জীবন। যাই হোক, কদিন পরেই তো নিউ ইয়ার, মানে ইংরেজি নববর্ষ। আমরা সবাই মজা করবো বুঝলি, হই হুল্লোড় করবো। কি মজা, দারুণ মজা। তাহলে আমরাও সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলবো। আরে বলবি বই কি, আর শুধু তোরাই নয়, তার সাথে আমিও সবাইকে বলবো হ্যাপি নিউ ইয়ার। বেশ মজা হবে। দারুণ মজা হবে। এ কি মহারাজ, আজ যে আপনাকে বড় চিন্তিত দেখাচ্ছে। হ্যাঁ মন্ত্রী, তুমি ঠিকই ধরেছো। আমি খুবই চিন্তিত এই চিঠিটা নিয়ে। কেন মহারাজ, কি লেখা আছে এই চিঠিতে, আর কেই বা পাঠিয়েছে এই চিঠি? এই চিঠি পাঠিয়েছেন স্বয়ং ইংরেজ বড়লাট। তিনি এই চিঠিতে লিখে পাঠিয়েছেন যে তাদের এই নতুন বছরে তার একমাত্র কন্যা নাকি এই রাজ্যে ঘুরতে আসার ইচ্ছে প্রকাশ করেছেন। এ তো খুব ভালো কথা মহারাজ। তা কবে আসছেন এই মেম? আগামীকাল। কিন্তু কিন্তু কি মহারাজ? রাজকোষের অবস্থা তো খুব ভালো নয় মন্ত্রী। তার উপর নবাব যে এই বছরে দ্বিগুণ খাজনা চেয়ে বসে আছেন। এখন তুমিই বলো, যদি এই ইংরেজ মেম সাহেবের তদবির ঠিকঠাক করতে না পারি, তাহলে তো ইংরেজ বড়লাট আমার গর্দান নেবেন। মহারাজ, যদি কিছু মনে না করেন, তাহলে আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। তা এতক্ষণ বলনি কেন মন্ত্রী? তাড়াতাড়ি বলো। হ্যাঁ মহারাজ, আপনার যে বিষ পুকুরটা আছে না, সেটা আপনি রাজা কৃষ্ণচন্দ্রকে বেচে দিন। তুমি কি বলছো মন্ত্রী? তুমি তো খুব ভালো করেই জানো যে ওই বিষ পুকুর এক অভিশপ্ত পুকুর। যেখানে একবার কেউ পা দেয়, সে তো আর ফিরে আসে না। সেই জন্যই তো বলছি মহারাজ, আপনি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন। ওই পুকুর তো আপনার এমনিতেই অব্যবহারযোগ্য। যদি ওই পুকুরটা আপনি একেবারে বেচে দিতে পারেন, তাহলে একদিকে যেমন আপনার অর্থ সংকট কমবে, ঠিক তেমন অন্যদিকে এই ইংরেজ মেমের অতিথি আপ্যায়নের খরচও খুব সহজেই আপনি জোগাড় করে উঠতে পারবেন। এটা কিন্তু মন্দ বলনি। কিন্তু মন্ত্রী, যদি কৃষ্ণচন্দ্র কোনোভাবে বিষ পুকুরের আসল রহস্যের কথা জেনে যায়? আমরা জানালে তবে তো জানবে মহারাজ। হ্যাঁ, তাহলে আজই আমি আমার প্রস্তাবটা চিঠিতে কৃষ্ণচন্দ্রকে জানিয়ে দিই। প্রণাম মহারাজ। খাম্বাজরাজ আপনার জন্য এই বিশেষ পত্রটি পাঠিয়েছেন। তাই বুঝি? কই কই দাও দেখি। তাহলে মহারাজ, এবার আমাকে আজ্ঞা দিন। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। মন্ত্রী, খাম্বাজরাজ লিখেছেন যে তার একটা পুকুর তিনি আমায় নাকি 117টি মোহরের বিনিময়ে বিক্রি করতে চান। বাহ, এ তো খুব ভালো কথা মহারাজ। এত কম মোহরের বিনিময়ে আপনি এত বড় একটা পুকুর পাচ্ছেন। নিয়ে নিন মহারাজ, আজই নিয়ে নিন। কিন্তু মহারাজ, আমার কাছে প্রশ্ন হচ্ছে যে খাম্বাজরাজ কেন আপনাকে এত কম মোহরের বিনিময়ে এই পুকুরটি বিক্রি করছেন? ঠিক বলেছ গোপাল, এটা তো ভেবে দেখিনি। এই যে গোপাল, তুমি কি একটু চুপ করবে? মহারাজ, ছাড়ুন তো গোপালের কথা। আপনি এটা কেন ভাবছেন না যে জলের দরে একটা আস্ত পুকুর পেতে চলেছেন? আর মহারাজ, আর এটাই হবে ইংরাজি নববর্ষের আপনার তরফ থেকে রানীমাকে একটা ছোট্ট উপহার। কি কেমন হবে বলুন তো ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, কথাটা তো তুমিও খুব একটা খারাপ বলছো না। না না গোপাল, আমি ঠিক করেছি যে আমি এই পুকুরটা কিনবো। কিন্তু মহারাজ, কোনো কিন্তু নয় গোপাল। এই নাও মন্ত্রী, 117টা মোহর। এটা নিয়ে তুমি সোজা যাও খাম্বাজরাজের কাছে, আর বলবি যে আগামীকালই আমি আর গোপাল যাচ্ছি ওই পুকুর পরিদর্শনে। যথাজ্ঞা মহারাজ, এই আমি এক্ষুনি বেরোলাম।
ভালোই হলো, এই সুযোগে আমিও এখান থেকে 5টা মোহর গেরিয়ে নেব, আর মহারাজ একটিও পাবেন না। না, আমার মন বলছে যে মহারাজ নিশ্চয়ই কোনো একটা জালে জড়াতে চলেছেন। ঠিক আছে, আগে তো যাই, তারপর না হয় দেখব যে কত জালে কত মাছ। প্রণাম নেবেন খাম্বাজ রাজ। আরে কৃষ্ণচন্দ্রের মন্ত্রী যে, এসো এসো। মহারাজ কৃষ্ণচন্দ্র আপনার কথায় রাজি হয়ে এই 117টি মোহর পাঠিয়েছেন। এই নিন, ধরুন। বাহ বাহ, আরে এই যে মন্ত্রী ওই রকম ভাবে দাঁড়িয়ে থাকলে হবে? আরে ওর হাত থেকে ওই মোহরের থলিটা নাও। এই নিন মহারাজ। তাহলে মহারাজ, থলির মোহরগুলো একবার গুনে নি। না না মন্ত্রী, তার কোনো দরকার নেই, আমার কৃষ্ণচন্দ্রের ওপর পুরো বিশ্বাস আছে। আচ্ছা কৃষ্ণনগর মন্ত্রী, তোমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র এইখানে আসছেন কবে? আগে আগামীকাল। আগামীকাল গোপালকে সঙ্গে নিয়ে আসছেন আপনার ওই পুকুর পরিদর্শনে। তাহলে মহারাজ, এবার কি আমি পুকুরের দলিলটা সঙ্গে নিয়ে যেতে পারি? অবশ্যই, এই নাও ধরো। তাহলে মহারাজ, এবার আমায় আজ্ঞা দিন, আমি না হয় আগামীকাল আবার মহারাজের সঙ্গেই এইখানে আসব। ঠিক আছে মন্ত্রী, এবার তুমি এসো। তাহলে আর কি মহারাজ, এবার নিশ্চয়ই আপনার আর ইংরেজ অতিথি আপ্যায়নের জন্য কোনো অর্থের অসুবিধা হবে না, হ্যাঁ কি বলেন? সাবধানে যাবেন মহারাজ। হ্যাঁ হ্যাঁ রানী, ও নিয়ে তুমি একদম চিন্তা করবে না। আমার সঙ্গে মন্ত্রী আর গোপাল তো আছে। মহারাজ এবার চলুন, অনেক দেরি হলো যে। হ্যাঁ হ্যাঁ গোপাল, চলো চলো চলো। আরে আসুন 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 মেম সাহেব আসুন। আমার কি সৌভাগ্য, স্বয়ং বড়লাট সাহেবের মেয়ে আমার রাজ্যে ঘুরতে এসেছেন। ইয়েস খাম্বাজ রাজা, আসলে আমার ফাদার আমার বাবা ঠিক করেছিলেন যে তিনি আমাদের নিয়ে এই নিউ ইয়ারে আপনার এই রাজ্যে সেলিব্রেট করতে আসবেন, বাট তিনি একটা ইম্পর্টেন্ট কাজে ফেসে যাওয়ার জন্য এখানে আসতে পারিলেন না। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, তাই আমি একাই আসিয়াছি। বাহ বাহ, এ তো খুব ভালো কথা। মহারাজ, শুধু কথাই বলবেন, মানে এবার অতিথিদের ভিতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। হ্যাঁ 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 মন্ত্রী, আহা আমি তো ভুলেই গিয়েছিলাম। আসুন 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 আসুন, সবাই ভেতরে আসুন। মহারাজ, কৃষ্ণনগর থেকে স্বয়ং মহারাজ কৃষ্ণচন্দ্র তার মন্ত্রী এবং গোপালকে সঙ্গে নিয়ে এসেছেন। তাই নাকি? তা দাঁড়িয়ে কেন, তাড়াতাড়ি যাও, ওনাদেরকেও ভেতরে নিয়ে এসো। আহামক কোথাকার। আরে কৃষ্ণচন্দ্র যে, এসো এসো এসো। না আসলে হয়েছে কি, আপনার কাছ থেকে যে পুকুরটা আমি কিনেছিলাম সেটা দেখার জন্য এই গোপাল যা বায়না জুড়েছিল না, যে কি বলবো। তা বেশ তো, এর তো খুব ভালো কথা। কিন্তু কৃষ্ণচন্দ্র, ওই পুকুরটা যে এই মুহূর্তে আমি তোমায় দেখাতে পারবো না। কেন দেখানো যাবে না কেন? না 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 না, তেমন কিছু না, তেমন কিছু না। আসলে ওই পুকুরের জলটা তো এখন তেমন ঠিক পরিষ্কার নয়। তার উপর মহারাজ, ওই দিকটা বেশ জঙ্গল, তেমন একটা কেউ যায় না। তাই বলছিলাম কি যে না 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 না, আমরা যখন ঠিক করেই এসেছি দেখবো, তখন একবার অন্তত দেখেই যাব। কি হলো, খাম্বাজরাজ ওই পুকুরটা দেখাতে চাইছেন না কেন? না, কিছু তো নিশ্চয়ই একটা গন্ডগোল আছে। ঠিক আছে মহারাজ, আপনি চিন্তা করবেন না। এনারা যখন দেখবেন ঠিক করেই এসেছেন, তখন না হয় আমি মহারাজ কৃষ্ণচন্দ্রকে খুব সাবধানের সঙ্গে ওই পুকুরটি একবার দেখিয়ে আনি। ঠিক আছে মন্ত্রী, তুমি যখন বলছো তখন যাও, তুমি না হয় ওদেরকে ওই পুকুরটি দেখিয়ে নিয়ে এসো। মন্ত্রী শোনো, সাবধানে যেও কিন্তু। তা আপনি সঙ্গে যাবেন না খাম্বাজ রাজ? না না কৃষ্ণচন্দ্র, তোমরাই না হয় গিয়ে দেখে এসো, আমি না হয় পরে যাবো খোঁজ। আর তাছাড়া ইংরেজি নববর্ষ উপলক্ষে এখানে ইংরেজ মেম সাহেব এসেছেন, তার খাতির যত্নের ব্যাপার আছে কিনা। আচ্ছা খাম্বাজ রাজ, আচ্ছা তাহলে এবার আমরা আসি। দেখেছো মন্ত্রী, দেখো দেখো,
এই যে সত্যি খুব বিশাল পুকুর। হ্যাঁ হ্যাঁ মহারাজ, কি ঝকঝকে আর তকতকে জল। উফ, দেখেই যেন জল পিপাসা পেয়ে গেল। কি কি দেখছি পাশের ছোট পুকুরের জলটা কেমন হাওয়ায় ঢেউ খেলছে, অথচ এটা এত বড় পুকুর হয়েও এই পুকুরের জলটা কেমন স্থির। না, ব্যাপারটা তো কিরকম সন্দেহজনক মনে হচ্ছে। এ কি গোপাল, তুমি আবার চুপ কেন? তুমি কি এই পুকুর দেখে খুশি হওনি? না না মহারাজ, এমন কেন বলছেন? আপনার খুশিতেই তো আমার খুশি। তাহলে কি বলো গোপাল, আমি না হয় একবার ওই পুকুরে নেমে ওর একটু জল খেয়ে আসি। সাবধান সাবধান, যদি বেঁচে থাকতে চান তাহলে ভুলে ভুলে ওই পুকুরের জলে পা দেবেন না। ওই পুকুর হলো এক অভিশপ্ত বিষ পুকুর। পালান পালান, নইলে মরণ নিশ্চিত। পালান পালান। এই ধরো 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 বন্ধু, ধরো। বাহ, আর একটু হলেই আমি যে জলে পা দিয়ে দিচ্ছিলাম। বাবা, খুব জোর বেঁচে গেছি। এ কি খাম্বাজ মন্ত্রী, ওই লোকটি কি বলে গেল? না মানে মানে ওই এই সত্যি করে বলো তো মন্ত্রী, এই পুকুরের কি রহস্য? নইলে কিন্তু আমি তোমাকে এই পুকুরের জলে নামতে বাধ্য করব। না মহারাজ, এমনটি করবেন না। আসলে এই পুকুর হলো এক অভিশপ্ত বিষ পুকুর। এই পুকুরে আজ পর্যন্ত যেই নেমেছে সে আর ফেরত আসেনি। তাই আমাদের রাজা মিথ্যে কথা বলে শুধুমাত্র অর্থের লোভে এই পুকুরটি আপনাকে ওই গচিয়েছে আর কি। কি? এত বড় প্রতারণা! আমি খাম্বাজরাজকে ছাড়বো না। চুপ করো মহারাজ কৃষ্ণচন্দ্র, প্রতারণা তো তুমি আমাদের সঙ্গে করেছো। মানে কি বলতে চাইছেন আপনি? তুমি আমাকে ওই পুকুরের মূল্য হিসেবে 117টি মোহরের জায়গায় 112টি মোহর পাঠিয়েছো। এটা বুঝি প্রতারণা নয়? আমি একটু আগে গুনে দেখলাম 5টা মোহর কম আছে। কি? এটা কি করে হয়? আমি তো মন্ত্রীকে দিয়ে। ওরে বাবা, এবার আমি কি করি? হে ভগবান, এবার যে আমার কি হবে? মহারাজ, এটাও বুঝলেন না যে আপনার সাথের মন্ত্রী মশাই ওই মোহরগুলো গেরিয়েছেন? মন্ত্রী, আমায় ক্ষমা করে দিন মহারাজ, আর কখনো এইরকম হবে না। ক্ষমা করবেন খাম্বাজরাজ, আমি এর জন্য খুবই দুঃখিত। আমি যে এই মন্ত্রীকে যে কি করবো না। মহারাজ, এখন মন্ত্রী মশাইকে ছেড়ে আগে চিন্তা করুন যে এই পুকুরটি নিয়ে এখন আপনি কি করবেন। হ্যাঁ হ্যাঁ গোপাল, তুমি ঠিকই বলেছো। আরে আমার সাধের এতগুলো মোহর। আর হ্যাঁ মন্ত্রী, তুমি কিন্তু এটা ভুলেও ভাববে না যে আমি তোমাকে ছেড়ে দিলাম। তোমার এই শাস্তি আপাতত আমি তুলে রাখলাম, পরে সুদে আসলে সব মেটাবো। আমায় ক্ষমা করে দিন। আমাকে ক্ষমা করে দাও কৃষ্ণচন্দ্র, আমি মানছি যে আমিও তোমাকে ঠকিয়েছি, কিন্তু বিশ্বাস করো, সত্যি বিশ্বাস করো, আমার কাছে এটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না গো। না না না, এতে ক্ষমার আবার কি আছে? মহারাজ, ও যে দেখুন দেখুন দেখুন, ওই যে দূরে দূরে এক বটবৃক্ষের তলায় এক গুরুদেবকে ধ্যান করতে দেখা যাচ্ছে না? তুমি ঠিকই দেখেছো গোপাল, এই গুরুদেবকে আমি আমার জন্ম হওয়ার পর থেকেই ওই একই জায়গায় দেখে আসছি। উনি না কখনো চোখ খোলেন, না কারুর সাথে কথা বলেন। তাই নাকি? তাহলে তো অবশ্যই একবার এই গুরুদেবের দর্শন করা উচিত। কি বলেন মহারাজ? হ্যাঁ হ্যাঁ গোপাল, নিশ্চয়। চলো চলো তো যাই। প্রণাম গুরুদেব। কি আশ্চর্য! এসো গোপাল, আমি জানতাম যে একদিন তুমি ঠিকই আসবে আমার কাছে। এ কি গুরুদেব, আপনি আমার নাম জানলেন কিভাবে? আমি সব জানি গোপাল, কিন্তু এও জানি যে তুমি এখানে কেন এসেছো। আমি তোমারই মতো একজন পুণ্যাত্মার সন্ধানে ছিলাম, আর তুমি হলে সেই পুণ্যাত্মা, আর তাই তুমি আমার ধ্যান ভেঙেছো। তাহলে গুরুদেব, আপনি যখন সবই জানেন, তখন না হয় আপনি এই বিষ পুকুরের হাত থেকে কিভাবে রেহাই পাওয়া যায় তার একটা উপায় বলে দিন। শোনো গোপাল, সেই উপায়ই তো তোমাকে খুঁজে বার করতে হবে। এই নাও, এটা ধরো। এটা নিয়ে কি করব গুরুদেব? একমাত্র এই তীর দিয়েই তুমি ওই জল রাক্ষসকে মারতে পারবে। আর একটা কথা সব সময় মনে রেখো, জলে থাকা অবস্থায় জল রাক্ষসকে কিন্তু তুমি বধ করতে পারবে না। ধন্যবাদ গুরুদেব। এবার আমি চলি গোপাল, আমার কাজ শেষ। আশীর্বাদ করি তুমি যেন জয়ী হও। What happened? আমি রাজে ঘুরিতে এসে এইসব কি দেখে দিচ্ছি? কোথায় প্রোগ্রাম হবে, সেলিব্রেট হবে? কিছু মনে করবেন না মেম সাহেব, আমি আপনাকে সব কথা খুলে বলছি। আসলে হয়েছে কি,
এই পুকুরে এক বিশাল মৎস্যরূপী জল রাক্ষস আছে। যদিও তাকে এখনো কেউ তেমন ভাবে দেখেনি, তবে লোকে নাকি বলে যে এই পুকুরের জলে যদি কেউ নামে তাহলে সে আর ফেরত আসে না। ও মাই গড, হোয়াট হ্যাপেন্ড? কি বলিতেছেন আপনি? ঠিকই বলছি মেম সাহেব, আর এই কথাটাই আমি মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে লুকিয়েছিলাম, আর তাকে ঠকিয়ে এই পুকুরটা আমিই বিক্রি করেছিলাম। আমায় ক্ষমা করো কৃষ্ণচন্দ্র, আসলে আমার না কোনো উপায় ছিল না। কাঁদবেন না খাম্বাজরাজ, কাঁদবেন না। আমি সব বুঝেছি। আমিও আপনার জায়গায় থাকলে হয়তো ঠিক এটাই করতাম। যাক বাবা, এই জল রাক্ষসের জন্য আমি এই যাত্রায় বেঁচে গেলাম। কিন্তু মহারাজ, এখন চিন্তার বিষয় হলো যে এই জলরাক্ষসকে কিভাবে ধরা যায়। মহারাজ, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। তাই নাকি গোপাল? তো বলো বলো, কি সেই বুদ্ধি? তবে শুনুন মহারাজ, আর আপনিও শুনুন খাম্বাজরাজ, আপনাকে ছিপ দিয়ে মাছ ধরতে পারে এমন বেশ কিছু দক্ষ লোক জোগাড় করতে হবে। তাদের দিয়ে কি হবে গোপাল? দেখুন মহারাজ, আমরা সেই মৎস্য শিকারীদের ছিপ দিয়ে এই পুকুরের ধারে বসিয়ে দেব সেই মৎস্যরূপী জল রাক্ষসকে ধরার জন্য। দেখেছেন মহারাজ, গোপালের কত বুদ্ধি! উনি নাকি ছিপ দিয়ে মৎস্যরূপী জল রাক্ষসকে ধরবেন। তাহলেই হয়েছে। দেখো মন্ত্রী, তুমি কি এইবার মানে মানে চুপ করবে? বলে কিন্তু আমি এখনই তোমাকে এই ছিপের বড়শিতে গেঁথে ওই পুকুরের জলে ফেলে দেবো। না না, ঠিক আছে ঠিক আছে, এই আমি চুপ করলাম। ঠিক আছে গোপাল, আমি এক্ষুনি সব ব্যবস্থা করে ফেলছি। কি গো গোপাল, কোথায় কোথায় সেই জলরাক্ষস? পড়বে মহারাজ, পড়বে, ধরা ঠিকই পড়বে। হোয়াট হ্যাপেন্ড রাজা? এইসব কি হইতেছে? আমার তো কিছুই মাথায় আসিতেছে না। কিছু না মেম সাহেব, আসলে না এইখানে রাজায় রাজায় মাছ ধরার প্রতিযোগিতা চলছে, যে কে আগে মাছ ধরতে পারে। আচ্ছা কৃষ্ণচন্দ্র, যদি তোমার অনুমতি থাকে তাহলে তোমার ওই মন্ত্রীকে এই পুকুরের জলে আমি কি ফেলে দিতে পারি? না না, এরকম এরকম একদম করবেন না মহারাজ, একদম করবে না। তাহলে এবার একটা কথাও না বলে চুপটি করে দাঁড়াও। পালাও পালাও, ওরে বাবা রে, পালাও! গোপাল, এবার কি হবে? ভয় পাবেন না খাম্বাজরাজ, আমার মাথায় আরেকটা নতুন বুদ্ধি এসেছে। সেটা কি গোপাল? কি আবার ওই মানে মানে কৃষ্ণনগরে ফিরে যাওয়া? আবার কি? মন্ত্রী, চুপ করবে তুমি? বলে কিন্তু এবার আমি সত্যি সত্যি এই পুকুরের জলে তোমায় চোবাবো। না না মহারাজ, ঠিক আছে ঠিক আছে। আমার মনে হয় গোপাল, এত সহজে আমরা এই জল রাক্ষসকে ধরতে পারবো না। আমি এখনো বলছি মহারাজ, এই কাজ না এইসব গোপাল নেপালের কর্ম নয়। এই কাজ যদি আমি পেতাম না, তাহলে দেখতেন যে এতক্ষণে এই জল রাক্ষস আপনার পায়ের কাছে পড়ে মাছের মতো খাবি খাচ্ছে। এবার দেখছি এই জলরাক্ষসের আগে এই মন্ত্রীকে একটা উপযুক্ত শাস্তি দিতে হবে, নইলে নইলে এর পটর পটর আর বন্ধ হবে না। পেয়েছি মহারাজ, পেয়েছি, উপায় পেয়েছি। পেয়েছো? তা কি পেয়েছো গোপাল? মন্ত্রীর মুখ বন্ধ করার উপায়? হ্যাঁ মহারাজ, এমন উপায় পেয়েছি যে মন্ত্রীর মুখও বন্ধ হবে আর এই জল রাক্ষসও মরবে। তাই নাকি? তা কি সেই বুদ্ধি? তবে দেখো গোপাল, তোমার বুদ্ধি কিন্তু আগের বারই খাটেনি। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, শুধু দেখে যান এবার এই গোপাল কি করে। ও মা গো, এবার আমার কি হবে গো? আমি আর কখনো এইরকম করব না গো। ও মা কেন? চুরি করার সময় মনে ছিল না? ঠিকই করেছে গোপাল, এর মতন বদমাইশকে ওই জলরাক্ষসকেই খাইয়ে দেওয়া উচিত। এটা কি গোপাল? এই কপিকল হলো একটা বড় মাপের বড়শি, আর মন্ত্রী মশাই হলেন তার টোপ। অর্থাৎ ওই মৎস্যমুখী জলরাক্ষস যখনই মন্ত্রী মশাইকে খেতে লাফাবে, তখনই ওই চারজন প্রহরী দড়ি ধরে টানবে, আর অমনি মন্ত্রী মশাই উপরের দিকে উঠে যাবে, আর আমিও তখনই ওই গুরুদেবের দেওয়া তীর দিয়ে ওই জল রাক্ষসকে মারবো। কি তাহলে তোমাদের কি করতে হবে সব বুঝেছো তো? হ্যাঁ গোপাল দাদা। তাহলে তোমরা শুধু আমার দিকে লক্ষ্য রেখো, যেই আমি চোখ মারবো আর অমনি তোমরা দড়ি ধরে টান মেরো, ঠিক আছে? ঠিক আছে। দেখো
রেখো গোপাল, যেন ফসকে না যায়, কারণ যদি তুমি একবার ফসকাও তাহলে কিন্তু মন্ত্রীও চিরকালের জন্য ফসকে যাবে। হে ভগবান, এবার এবার আমার প্রাণটা যে গোপালের হাতে। দেখো ভগবান, দেখো, একটু দেখো। না না মহারাজ, আপনি একদম চিন্তা করবেন না, এই শিকার আর আমার হাত থেকে ফসকাবে না। মহারাজ, এইভাবে আমার মাছের খাবার বানাবেন না, বানাবেন না। ও মা গো, কেউ তো আমায় বাঁচাও। পেরেছে, পেরেছে, গোপাল পেরেছে, পেরেছে। সাব্বাস গোপাল, তোমার জবাব নেই। এই নাও, এই নাও গোপাল, এটা তোমার পুরস্কার। ধন্যবাদ খাম্বাজরাজ। ইংরেজি নববর্ষের প্রথম দিনে আমি কিন্তু খুব খুশি গোপাল। সাবাস গোপাল, সাবাস, সত্যি তুমি আমার মুখ রেখেছো। আই এম শকড যে তুমি ইম্পসিবল কাজটা কি করে করলে গোপাল। আই এম রিয়েলি ইমপ্রেসড। এই নাও, টেক ইট। ধরো, এটা আমার তরফ থেকে এই নিউ ইয়ারে তোমার জন্য উপহার। আর ইউ হ্যাপি? ধন্যবাদ মেম সাহেব। এ তো দেখছি মেম সাহেবকে তদবির করলো খাম্বাজ রাজ্য, আর পুরস্কার পেল কৃষ্ণনগর। মহারাজ, বলছিলাম কি, আপনাদের ওই পুরস্কার বিতরণী সভা শেষ হলে এবার দয়া করে আমায় নিচে নামাবেন কি? না, তোমার মিথ্যে কথা বলার জন্য এটাই তোমার শাস্তি। তাই আজ থেকে তুমি ওখানেই বাদুড়ের মতো উল্টো হয়ে ঝুলে থাকবে।